আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এবারের বাজেটে চমক নেই বললেও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কথার ফুলঝুরি ছড়িয়ে বাজেট করেননি তিনি। আরও বলেন, হাসিনা সরকারের নষ্ট করে দেয়া প্রতিষ্ঠানগুলো দিয়ে বাজেট বাস্তবায়ন করা কঠিন। তবে পরিকল্পনা উপদেষ্টার মত, বাস্তবসম্মত বাজেট দেয়া হয়েছে, যা পুরোপুরি বাস্তবায়নযোগ্য। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি ধরা হলেও বছর শেষে সেটি আরও কমবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। মঙ্গলবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো অন্তর্বর্তী সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তর এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করলেন, বাজেটে চমকের তেমন কিছু নেই। কিছুটা কথা আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিন্তু সাহসী পদক্ষেপও আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেট ভালো হয়েছে, বাস্তবায়নও করা যাবে। একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ঘোষিত বাজেটকে বাজারের নিত্যপণ্যের দাম আরও বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্য, দাম বাড়বে না, বরং লক্ষ্যমাত্রার তুলনায় আরও কমবে। আর এনবিআর চেয়ারম্যান জানান, এবার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। আগামী বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি কমা উচিত। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেইনস্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। বাজেটে কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরু। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, এমন মন্তব্য করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে জমি ফ্ল্যাট কিনে কালো টাকা বৈধ করার সুযোগ বৈষম্য বাড়াবে। একই সাথে অর্থ পাচার নিয়ে নীরবতা সরকারের ঘোষিত নীতির সঙ্গে বৈপরীত্য বলে জানায় সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অর্থবছর ঘিরে মানুষের বেশি মাত্রায় প্রত্যাশা থাকলেও অনেকটাই হতাশাজনক করে তুলছে প্রস্তাবিত বাজেট। বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। রাজধানীর এক হোটেলে বাজেট পর্যালোচনায় এমন প্রতিক্রিয়া জানিয়ে সিপিডি বলছে, বৈষম্য দূর করার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে ব্যয় কমানো উদ্বেগজনক। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সংস্থাটি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে এই ধরনের একটা পদক্ষেপ করা হলো, সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। নতুন অর্থবছরে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও দেখা যায়নি বলে জানায় সিপিডি। যেখানে বিবিএস বলছে যে এই অর্থবছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে অর্থনীতির রূপান্তরের যে আকাঙ্ক্ষা, তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবেন এ ধরনের উদ্যোগও নেওয়া হয়নি বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে। জুলাই যোদ্ধাদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা সাধুবাদ জানিয়ে সেটিকে সঠিক বন্টনের কথা জানানো হয় বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে
বাজেটে তা উচিত হয়নি বলে মন্তব্য করেন দলটির নেতারা। যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই 3 ক্ষেত্র ছাড়া 70 অনুচ্ছেদ প্রয়োগ বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30 দলের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই এমন মত দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে কয়েকজন নেয়ার ক্ষেত্রেও সায় দিয়েছে বেশিরভাগ দল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দ্বিতীয় দফায় একসঙ্গে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রহিত সংক্রান্ত 70 অনুচ্ছেদ 3টি ক্ষেত্র ছাড়া বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও যুক্ত করার পক্ষে মত দিয়েছে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা। এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোনো ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার ক্ষেত্রে মত দিয়েছে দলগুলো। এর বাইরে নারী আসন 100 করার ক্ষেত্রে মত থাকলেও ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপত্তি বেশিরভাগ দলের। সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নট শুড বি লেস দেন 50%। এসব দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ে ঐকমত্য সনদ তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন 2-1 দিনের ভেতর প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হবে দিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, পুশ ইন এবং সীমান্ত হত্যা নিয়ে ঢাকা প্রতিবাদ অব্যাহত রেখেছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে, সেটি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সাপে বর হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পরনির্ভরশীলতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অবৈধ পন্থা অবলম্বনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে বলে জানান তিনি। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক, শ্রমিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর ঈদের ছুটিতে রাজধানী সহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অনেকের ছুটি বাতিল করা হয়েছে। আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়, এই জন্য তাদের আমরা অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারা পর্যাপ্ত সংখ্যা এখানে রয়ে গেছে, যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে
পরে পশুর হাট, চামড়া কেনাবেচা সহ বেশ কিছু কার্যক্রমে অপরাধীদের তৎপরতা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের মুখপাত্র উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ দেশের 15টি ব্যাটালিয়নের কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। পশুর হাটে টাকার লেনদেন বাড়ায় জাল টাকা রোধে তীক্ষ্ণ নজরদারি থাকবে বলেও জানান তিনি। হাটগুলোতে জাল টাকা শনাক্তে মেশিন স্থাপন করা হবে বলেও জানান সংস্থাটির মুখপাত্র। অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদের 33তম নিয়মিত সাপ্তাহিক কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে কাজল মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে আধুনিক কবিতার ভাষা ও কাঠামো প্রসঙ্গে আলোচনা করেন বেঙ্গল হিস্ট্রিক্যাল কালেকটিভ বেহিকার সমন্বয়ক, লেখক ও সাংবাদিক তাহমিদাল জামি। স্বরচিত কবিতা পাঠ করেন দেশ বরেণ্য কবিরা। অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউল স্টালিন, বিশিষ্ট কবি, সাহিত্যিক সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেন সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় কথা বলেন তারা। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ জমাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদল সভাপতি মোফাজ্জেল হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, আলমগীর হোসেন আলম, আব্দুর রাজ্জাক গাজী। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।